হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে IELTS রাইটিং টাস্ক 2 এর অপিনিয়ন বেসড। সো সবারই একটা ভয় থাকে যে IELTS এর রাইটিংটা মনে হয় সবথেকে কম নাম্বার আসে IELTS এর রাইটিং এ। এবং সবাই আমাকে এই কথাটাই বলতো। তো আমি যখন ফার্স্ট মক টেস্ট দেই আমার, তো ওইখানে আমি জাস্ট কয়দিন প্রিপারেশন নিয়েছিলাম রাইটিং এর জন্য। জাস্ট ২ থেকে ৩ দিনের জন্য এবং আমি জাস্ট কয়েকটা ভিডিও দেখে গেছিলাম যে কিভাবে স্ট্রাকচার লিখতে হয় একটা রাইটিং পার্টে। অ্যান্ড আমার ১ম মক টেস্টেই আমার রাইটিং এ ৭ চলে আসছিল। সো এটা কিভাবে আসলো? এটা কি কোনো ম্যাজিক? না, এটা কোনো ম্যাজিক না। এটার মেইন সাকসেসের যে রুলটা সেটা হয়েছে যে আপনাকে স্ট্রাকচারটা খুব ভালো মতো জানতে হবে এবং কিভাবে লিখতে হয় সেটা জানতে হবে। তো আজকের ভিডিওতে আমি ওই অপিনিয়ন বেসড যত ভিডিও আছে যেমন এগ্রি আপনি করবেন কিনা কোনো একটা স্টেটমেন্টের সাথে আপনি ডিসএগ্রি করবেন কিনা সেটা আপনি কিভাবে লিখবেন, কিভাবে বুঝবেন এটা যে একটা অপিনিয়ন বেসড। কারণ হচ্ছে রাইটিং টাস্ক 2 তে ৫ ধরনের এসে আসতে পারে। এর মধ্যে একটা হচ্ছে অপিনিয়ন বেসড। তো আপনি যদি একটা টাইপের কোয়েশ্চেন আরেক টাইপে লিখতে চান সেই ক্ষেত্রে আপনার নাম্বার কাটার একটা সম্ভাবনা রয়েছে। সো আজকের ভিডিওটা দেখে ফেললে আমি আশা করি আপনার কোনো রকম কনফিউশন থাকবে না। কিভাবে একটা অপিনিয়ন বেস একটা এসে আপনি আইডেন্টিফাই করবেন, কিভাবে আপনি লিখবেন। এবং আমি ট্রাই করব এই ভিডিওতে খুবই ইন্টারেক্টিভ ওয়েতে শেখানোর জন্য। আমি একটা কোয়েশ্চেন নিব এবং এটা সলভ করব এবং সাথে আমি ২ টা অথবা ৩ টা স্যাম্পল কোয়েশ্চেন দিয়ে দিব। আপনি আমার সাথে সলভ করে ফেলবেন। এবং আপনার যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে, কোনো জায়গা নিয়ে আপনার কোনো কোয়েশ্চেন থাকে, আপনি অবশ্যই আমাকে কমেন্টে এটা লিখে দিবেন। আমি সবার কমেন্টে রিপ্লাই দিব এবং তাও যদি এর থেকে বেশি যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে মেইল করতে পারেন। আমি ট্রাই করব যে ইন ডিটেইলস এ আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। সো চলুন শুরু করি আজকের ভিডিওটা এবং হোপফুলি আজকের ভিডিও দেখার পরে আপনার অপিনিয়ন বেস কোনো এসেতে মার্ক কাটার তো সম্ভাবনা নাই এবং ভালো একটা স্কোর আসবে আমি আশা করি। তো চলুন শুরু করা যাক। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউ টু রাইট অপিনিয়ন এসে এগ্রি এবং ডিসএগ্রি ইন আইএলটিএস রাইটিং টাস্ক 2। তো আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে এগ্রি এবং ডিসএগ্রি যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে অপিনিয়ন এসের আন্ডারে পড়ে এবং টাস্ক 2 তে ৫ রকমের কোয়েশ্চেন আসতে পারে। এর মধ্যে একটা হচ্ছে অপিনিয়ন এসেস। তো এটা আমরা কিভাবে সলভ করতে পারি এবং কিভাবে একটা ব্যান্ড 7 স্কোর মিনিমাম আনতে পারি সেটা আমরা আজকে দেখবো ইন ডিটেইলসে। তো ফার্স্টেই একটা অপিনিয়ন এসে কি সেটা আপনাকে বুঝতে হবে। So, an opinion essay in the IELTS Writing Text 2 is a type of essay where you are asked to give your personal view about a topic and support it with clear reasons and examples. So, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় যে অপিনিয়ন এসে হয়েছে এমন টাইপের একটা এসে যেখানে আপনাকে আপনার পার্সোনাল ভিউ এবং আপনার যে পার্সোনাল ভিউটা ওইটার সাপোর্টে কিছু লিখতে হবে। মানে আপনাকে এমন টাইপের প্রশ্ন করবে যে আপনি কি মনে করেন? এটা কি ভালো না খারাপ? এবং অথবা এরকম প্রশ্ন করতে পারে আপনার অপিনিয়ন কি? অথবা প্রশ্ন করতে পারে এটা কি ভালো না খারাপ? তো সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে এটা একটা অপিনিয়ন বেসড। এবং আপনাকে কি করতে হবে তাহলে একটা অপিনিয়ন বেসড এসে লেখার জন্য? ১ম এই আপনাকে লিখতে হবে যে আপনি ওই বক্তব্যটার সাথে এগ্রি করেন না ডিসএগ্রি করেন। এবং আপনাকে লিখতে হবে যে আপনি যে এগ্রি এবং ডিসএগ্রি করলেন সেটা কেন করলেন? তো এটার সাপোর্টে কিছু লিখতে হবে এবং ভালো হয় আপনি যদি কিছু এক্সাম্পল দিতে পারেন। এবং এটা একটা ইম্পোর্টেন্ট টপিক যে মেইনটেইন দ্য সেম অপিনিয়ন থ্রু আউট। মানে হচ্ছে ধরেন আপনি এগ্রি করলেন, বাট আপনি যখন লিখতে গেলেন আপনার মানে ডেসক্রিপটিভ ওয়েতে আপনি লিখতে গেলেন তখন আপনি লিখছেন আপনি এগ্রি করেন কিন্তু আপনার লেখাতে ডিসএগ্রির পার্টটা বেশি ফুটে উঠেছে। সেই ক্ষেত্রে আপনার মার্ক একটা ডিডাক্ট হওয়ার ভালো চান্স আছে। তো এখন আমরা দেখব যে কিভাবে আপনি বুঝবেন যে এটা একটা অপিনিয়ন বেসড কোয়েশ্চেন বা কোয়েশ্চেনের কোন পার্টটা দেখে আপনি বুঝবেন। তো ফার্স্টলি যদি লেখা থাকে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট অথবা ভিউ, তো আপনি বুঝে যাবেন এটা একটা অপিনিয়ন বেসড। কারণ প্রথমে লিখে দিয়েছে এগ্রি অথবা ডিসএগ্রি। অথবা এটাও লিখতে পারে অথবা এটাও লিখতে পারে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি উইথ দিস স্টেটমেন্ট অর ভিউ, অথবা হাউ ফার ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট অর ভিউ। অথবা এটা লিখতে পারে ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, মানে অ্যাডভান্টেজ যেটা এটা কি ডিসঅ্যাডভান্টেজের থেকে বেশি প্রভাব ফেলতেছে কিনা, অথবা ভাইস ভার্সা ডিসঅ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য অ্যাডভান্টেজেস এটাও আসতে পারে। আরেকটা টাইপ হয়েছে যে হোয়াট ইজ ইউর অপিনিয়ন।
অপিনিয়ন দেখলেই তো আপনি বুঝে যাবেন যে এটা একটা অপিনিয়ন বেসড কোয়েশ্চেন। অথবা এটাও আসতে পারে, ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জ ইজ গুড অর ব্যাড, মানে আপনাকে যে কোয়েশ্চেনটা করবে এটা কি ভালো না খারাপ, তো বোঝা যাচ্ছে আপনার অপিনিয়ন চাচ্ছে। এবং আরেকটা করতে পারে যে ডু ইউ সাপোর্ট অর অপোজ, মানে আপনি কি কোয়েশ্চনটাকে সাপোর্ট করেন নাকি অপোজ করেন, মানে আপনি বিরোধিতা করছেন, মানে সাপোর্ট করছেন না শুধু হিসেবে। এবং অবশ্যই এটা মাথায় রাখবেন যে অলওয়েজ নোট ডাউন অর মেক এ টেবল অর বুলেট পয়েন্ট বিফোর রাইটিং, মানে আপনাকে লেখার শুরুতেই আপনাকে দুইটা কাগজ দেওয়া হবে যাতে আপনি নোট নিতে পারেন। তো ধরেন আপনাকে একটা কোয়েশ্চেন করলো, আপনি প্রথমেই লিখতে যাবেন না, প্রথম 5 মিনিট বা 4 মিনিট যেটাই আপনার লাগুক যে সময়টা, আর ট্রাই করবেন যে 5 মিনিটের বেশি না নেওয়ার। আপনি একটা টেবিল বানাবেন, এটা আমি ভিডিওর পরবর্তীতে দেখাবো। টেবিলের মধ্যে আপনি এক সাইডে যদি আপনি অ্যাগ্রি করেন অ্যাগ্রির পার্টটা, আর যদি ডিসএগ্রি করেন ডিসএগ্রির পার্টটা লিখে রাখবেন। এটা কেন? কারণ আপনি যদি ডিরেক্ট লিখতে যান আপনার মাথায় সবসময় যে সলিড আনসারটা চলে আসবে এরকম না, আপনি তখন দেখা যাবে যে আপনি অগোছালোভাবে লিখছেন। তো আপনি কি লিখবেন এটার একটা ডিটেল স্ট্রাকচার্ড ভিউ আপনি আগেই নোট করে নেবেন। যে সাপোজ ধরেন আপনাকে আমি বললাম যে আপনি ভাতের থেকে পোলাও বেশি চয়েস করেন, তো এখন আপনি যদি ডিরেক্ট লিখতে যান আপনি পারবেন না। তো আপনি আগে লিখে ফেলবেন যে যদি আনসারটা হ্যাঁ হয়, আপনি পোলাও কেন লাইক করেন একটা লিখে দিবেন যে আমার কাছে টেস্ট বেশি লাগে। তো 1 নম্বর হচ্ছে টেস্ট, ট্রাই করবেন 2 থেকে 3টা অ্যাটলিস্ট লেখার জন্য। অথবা আপনি লিখতে পারেন যে আম, পোলাওয়ের কালার আমার ভালো লাগে সাপোজ। তো আপনি পুরাটা লিখবেন না, আপনি জাস্ট লিখবেন টেস্ট কালার, যাতে আপনি লেখার সময় আপনার তখন মনে পড়ে যায় যে আচ্ছা আচ্ছা আমি এই সিরিয়ালে লিখবো। এবং বেস্ট হয় আপনি যদি 4-5টা বের করতে পারেন, কারণ সবসময় যে আপনার মাথা থেকে ভালো ভালো বেস্ট আইডিয়া বেরোবে এরকম না। আপনি 4-5টা লিখলেন, এর মধ্যে থেকে 2টা অথবা 3টা, বেশি লিখতে যাবেন না, সেই ক্ষেত্রে আবার যিনি খাতা দেখবেন তিনি বিরক্ত হতে পারেন। 2 থেকে 3টা দেওয়া হয়েছে বেস্ট প্র্যাকটিস। আচ্ছা, তো এরপর হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য এসে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, যে কিভাবে আপনি আপনার যে এসেটা লিখবেন সেটা কি স্ট্রাকচারে লিখবেন। তো ফার্স্টেই আমরা লিখবো ইন্ট্রোডাকশন। তো 4টা পার্ট থাকবে মেনলি। তো প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আপনার কি করতে হবে, যে আপনার যেহেতু আপনার 4টা প্যারায় লিখতে হবে, তো প্রথমে আপনি একটা ইন্ট্রোডাকশন লিখবেন এবং এটা হচ্ছে 2 থেকে 3টা সেন্টেন্সের মধ্যে। এটা কোনো ইউনিভার্সাল রুল না যে 2টা থেকে 3টাই লিখতে হবে, আপনি 4টাও লিখতে পারেন, আপনি একটাও লিখতে পারেন, আপনি 2টাও লিখতে পারেন। বাট বেস্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ যেটা লেখে 2 থেকে 3টার মধ্যেই লিখে ফেলে। এবং অবশ্যই আপনার এসেটা লিখতে হবে 250+ ওয়ার্ডের মধ্যে। ওইখানে লেখা থাকবে অ্যাটলিস্ট 250 ওয়ার্ড লেখার জন্য। তো আপনি আবার 250 লিখেই জাস্ট বসে থাকেন না, আপনি ট্রাই করবেন অ্যাটলিস্ট 280+ থেকে 350-র মধ্যে লেখার জন্য। তো প্রথমেই আপনাকে ইন্ট্রোডাকশনে কি করতে হবে, কোয়েশনটা প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ মানে কি? প্যারাফ্রেজ মানে ধরেন আপনাকে একটা কোয়েশন দেওয়া থাকবে, যেটা আমরা একটু পরেই দেখবো। ওই কোয়েশনটাকে একটু ঘুরিয়ে লিখতে হবে। এবং এটা লেখার সিস্টেমটা হয়েছে যে আপনার অনেকে যেটা করে ওয়ার্ড বাই ওয়ার্ড জাস্ট চেঞ্জ করে দেয়। যেমন লাইককে যদি লেখা থাকে যে আই লাইক টু ইট রাইস, সে লিখে দেয় আই লাভ টু ইট রাইস। সো এইভাবে না, ওইটা আমরা দেখবো কিভাবে আপনি করবেন একটু পরে। এবং সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লিয়ার অপিনিয়ন অ্যাবাউট ইউর থট, মানে আপনি কি মনে করছেন সেটা নিয়ে একটা অপিনিয়ন দিবেন। এই গেল আমাদের ইন্ট্রোডাকশন। এরপরে যদি আমরা আসি বডি প্যারাগ্রাফ 1, মানে 4টা সেকশন থাকবে, এইটা হলো ইন্ট্রোডাকশন। এরপরে আপনি যেটা লিখবেন সেই পার্টটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 1, তো এইখানে কি কি থাকবে, প্রথমে আপনি মেইন আইডিয়াটা লিখবেন, এরপরে আপনি এক্সপ্লেনেশন দিবেন যেটা আপনি মনে করছেন, এবং পারলে একটা এক্সাম্পল দিয়ে দিবেন। এবং এটা ট্রাই করবেন 5 থেকে 6টা সেন্টেন্সের মধ্যে লেখার জন্য। বেশি কমও হতে পারে, যদি মনে করেন যে 4টা লিখেই আপনি বেস্ট আউটপুট দিয়ে দিচ্ছেন, যে আপনি মনে করেন না 4টা সেন্টেন্স আমি যা লিখছি সলিড, ওকে ফাইন। বাট ইউজুয়ালি 4টা সেন্টেন্সের মধ্যে আসলে বোঝানো যায় না আপনার মনের ভাবটা। আবার আপনি মনে করতেছেন যে 7টা সেন্টেন্সে লিখলে আমার মনের ভাবটা ক্লিয়ার বোঝানো গেছে, ফাইন আপনি 7টা লেখেন। বাট আপনি আবার 10-15টা সেন্টেন্স লিখতে চান না, সেই ক্ষেত্রে কিন্তু অনেক বড় হয়ে যাবে। এরপরে আসি বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফ 2তে আপনি সেকেন্ড আইডিয়াটা লিখবেন, এরপরে এক্সপ্লেনেশন, এরপরে এক্সাম্পল। এটা ডিটেলস আমরা একটু পরেই দেখব। এবং লাস্টলি কনক্লুশন।
কনক্লুশন মানে কি, আপনি রিস্টেট দ্য আইডিয়া, মানে আপনি যে আইডিয়াটা লিখছেন ওইটা আবার একটু সামারি আকারে লিখবেন এবং সামারাইজ দ্য আইডিয়া। মানে একই কথা যে আপনি প্রশ্ন যেটা ছিল ওইটা আপনি একবার রিস্টেট করে দিলেন এবং সামারাইজের ক্ষেত্রে আপনি যে পুরা এতক্ষণ ধরে যা যা লিখলেন সেটা 1 থেকে 2টা সেন্টেন্সে আরেকবার বলবেন, যাতে যিনি আপনার আনসারটা চেক করবেন তিনি বুঝতে পারেন যে আপনি আচ্ছা খুব ভালো লিখছেন। তো এরপরে আসি ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা অনেকেই সমস্যা করে ফেলে, যে অপিনিয়ন এসে আর ডিসকাশন এসে। তো আমি বলেছিলাম যে 5টা টাইপ আসে, এর মধ্যে একটা অপিনিয়ন, একটা হচ্ছে ডিসকাশন। এটার মধ্যে একটা প্যাচ লাগিয়ে ফেলে, কারণ অনেক সময় একটু কাছাকাছি কোয়েশ্চেন করে ফেলে, তো সেই ক্ষেত্রে বোঝা যায় না। তো আমি কিছু টিপস দেখিয়ে দিচ্ছি যেটা দিয়ে আপনি সহজেই বুঝে যাবেন যে কিভাবে আপনি ডিস্টিংগুইশ করবেন বা আলাদা করবেন অপিনিয়ন এসে ডিসকাশন এসের মধ্যে। অপিনিয়ন এসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা পার্সোনাল অপিনিয়ন দিতে হবে এবং এটাকে সাপোর্ট করে লিখতে হবে, যে আপনি অ্যাগ্রি করলে আপনি শুধু অ্যাগ্রি নিয়েই লিখতে পারেন, ডিসএগ্রি নিয়ে না লিখলেও সমস্যা নাই। বাট আমি প্রেফার করি যে ডিসএগ্রি নিয়ে 1-2 লাইন লেখার জন্য আমি সবসময় এটা লিখতাম। আর ডিসকাশন এসে যেটা, এটাতে আপনাকে বোথ সাইডই লিখতে হবে। আপনি এগ্রি করেন আর না করেন, আপনার এগ্রি সাইডও লিখতে হবে, ডিসএগ্রি সাইডও লিখতে হবে, অথবা ভালো সাইডও লিখতে হবে, খারাপ সাইডও লিখতে হবে, যেটা আমাদের অপিনিয়ন এসেতে নট নেসেসারি। বাট ডিসকাশন এসেতে এটা মাস্ট, যেটা বোথ সাইড নিয়ে আপনার লিখতে হবে। এখন আসেন যে কিছু কমন কোয়েশ্চেন যেটা দেখে আপনি বুঝে ফেলবেন এটা অপিনিয়ন এসে না ডিসকাশন এসে। প্রথম কোয়েশ্চেন হয়েছে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আমি প্রথম স্লাইডে দেখেছিলাম। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, অথবা আসতে পারে হোয়াট ইজ ইউর অপিনিয়ন, অথবা আসতে পারে ইজ দিস এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, মানে এটা কি পজিটিভ দিকে আগাচ্ছে না নেগেটিভ দিকে আগাচ্ছে, অথবা এটা কি পজিটিভ ইম্প্যাক্ট আনবে নাকি নেগেটিভ ইম্প্যাক্ট আনবে। এবং আসতে পারে ডু ইউ থিঙ্ক দিস ইজ বেনিফিশিয়াল, মানে কি, মানে আপনি কি মনে করেন যে এটা করলে ভালো হবে, অথবা এটা কি মঙ্গল হবে মানুষের, অথবা এটা করলে কি সুফল বয়ে আনবে। উল্টাটাও আসতে পারে, ডু ইউ থিঙ্ক যে এটা কি বেনিফিশিয়াল হবে না, এটা আসতে পারে, অথবা এটা কি ব্যাড ইম্প্যাক্ট আনবে কিনা, এটাও আসতে পারে। আর ডিসকাশন এসে কিভাবে বুঝবেন, ওইটা আমি ডিসকাশন এসেতে ডিটেলস বলবো, বাট এখানে একটু বলে রাখতেছি যে ডিসকাস বোথ ভিউ, দেখেন ডিসকাস লেখাই আছে, সো আপনি এটা দেখে বুঝবেন এটা ডিসকাস এবং বোথ ভিউ নিয়ে লিখতে বলতেছে। অথবা আসতে পারে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। তো এখানে একটা কনফিউশন আসতে পারে যে এখানে তো অপিনিয়নও লিখে দিছে, বাট দেখেন এখানে লেখছে যে ডিসকাস বোথ ভিউজ। যদি আপনি প্রশ্নে দেখেন যে বোথ ভিউ নিয়েই লিখতে বলতেছে, এটা অফকোর্স অপিনিয়ন এসে না, এটা ডিসকাশন এসে। আর আসতে পারে সাম পিপল থিঙ্ক হোয়াইলস আদার বিলিভ, মানে অনেকে মনে করে এটা আর বাকিরা মনে করে ওইটা, তো এটা একটা ডিসকাশন এসে, অথবা কম্পেয়ার বোথ ভিউজ। তো আপনি বুঝে গেলেন। আর অপিনিয়ন এর ক্ষেত্রে ফোকাস অন ক্লিয়ার পজিশন অর সাইড, ফোকাস অন ওয়ান ক্লিয়ার পজিশন অর সাইড মানে কি, মানে আপনি ফোকাস করবেন অপিনিয়ন এসেতে যে কোনো একটা সাইড নিয়ে আপনার এসেটাতে ফোকাস করতে। মানে আপনি এমন ভাবে লিখলেন যে এগ্রি ডিসএগ্রি দুইটার দিকেই আপনার লেখাটা চলে গেল, তো ওইটা তো ডিসকাশন এসে হয়ে যাচ্ছে, ওইটা অপিনিয়ন এসেতে আপনার একটু ব্যাড ইম্প্যাক্ট ফেলাতে পারে। তো আপনি দুইটা নিয়ে লেখেন সমস্যা নেই, বাট একটার দিকে বেশি এমফাসিস অথবা ফোকাস করবেন। আর ডিসকাশন এসেতে তো ব্যালেন্স ভাবে আপনার লিখতে হবে, দুইটা সাইড নিয়ে লিখতে হবে, ওইটা আমরা ডিসকাশন এসের ভিডিওতে আলোচনা করব। তো এখন আসেন কিছু স্যাম্পল কোয়েশ্চন আমরা দেখি। প্রথম কোয়েশ্চন যেটা আজকে আমরা সলভ করব সেটা হচ্ছে যে সাম পিপল থিঙ্ক দ্যাট দ্য গভর্নমেন্ট শুড ইনক্রিজ দ্য কস্ট অফ ফুয়েল ফর কার্স অ্যান্ড আদার ভেহিকলস টু সলভ এনভায়রনমেন্টাল প্রবলেমস, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। তো এখানে কি বলছে, এখানে বলছে যে কিছু মানুষ মনে করে সরকারের উচিত গাড়ি এবং অন্য যানবাহনের ফুয়েলের কস্টটা বাড়ানো, যাতে করে এনভায়রনমেন্টাল প্রবলেম সলভ হয়। তো আপনি কি এটার সাথে এগ্রি করেন না ডিসএগ্রি করেন? অবশ্যই মাথায় রাখবেন, আপনি এগ্রি করেন না ডিসএগ্রি করেন এটার উপরে কোনো মার্ক নাই। সে জাজ করবেন আপনার পার্সোনাল ভিউ, সে জাজ করবে আপনি যে পার্সোনাল ভিউটা দিলেন সেটা আপনি কত ভালোভাবে ডিফেন্ড অথবা জাস্টিফাই করতে পারতেছেন। ধরেন এখানে আমি বললাম যে আমি ডিসএগ্রি করি, এখন আপনার মনে হতে পারে কি বলে যে ফুয়েল তো আমাদের এনভায়রনমেন্টাল প্রবলেম ক্রিয়েট করে, তো আমি এটা লিখলে মনে হয় নাম্বার কম আসবে, না আসবে না। আপনি যদি লজিক দিয়ে লিখতে পারেন অথবা কারণ দেখাইতে পারেন যে না আমি মনে করি না এই কারণে ফুয়েলের কারণে এনভায়রনমেন্টাল প্রবলেম হইতেছে, সেই ক্ষেত্রে আপনার মার্ক কাটবে না, আপনি সলিড মার্কটাই পাবেন, এগ্রি করলেও যেটা পাইতেন। তো এক্সামিনার আপনার দেখবে আপনি কিভাবে লিখতেছেন, আপনার অ্যাপ্রোচটা কেমন।
এইটা দেখবে না যে আপনি আসলেই ঠিকটা লিখতেছেন না ভুলটা লিখতেছেন। সে দেখবে যে আপনি যেটা লিখতেছেন সেটা কতটুকু যুক্তিযুক্ত। আচ্ছা, তো আমি ২ টা আরো কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি। আপনি ট্রাই করবেন এটা নিজে সলভ করার জন্য এবং আপনি আপনার আনসারটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন অথবা আমাকে মেইল করতে পারেন। আমি ট্রাই করব ফিডব্যাক দেওয়ার জন্য এবং যদি কোনো সমস্যা হয় আপনি যেকোনো সময় কমেন্ট করবেন। তো আমি এটা সলভ করার ট্রাই করব। The second question, most people today communicate using mobile phones and computers, and this has affected their need to meet face to face. মানে মানুষ যে মোবাইল ইউজ করতেছে সেটা মানুষের যে ফেস টু ফেস মিট করা বা সামনাসামনি দেখা সেটা কমিয়ে দিচ্ছে, এফেক্ট করছে। তো এটা কি ভালো না খারাপ? এটা আপনি লিখবেন। আর some people think that air travel should be reduced to protect the environment. মানে অনেকে মনে করে প্লেনে যাতায়াত করাটা কমিয়ে দেওয়া উচিত যাতে এনভায়রনমেন্ট প্রোটেক্ট করা যায়। To what extent do you agree or disagree? তো এটা কি? এটা হচ্ছে একটা অপিনিয়ন বেসড এক্সাম এসে। ওকে, তো চলুন আমি ফার্স্টে আমি সলিউশনটা দিয়ে দিয়েছি যে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ভিডিওটা পজ করে। আমি ডিটেলসে এটা ব্রেকডাউন করতেছি, বাট আমি পুরাটা একবার আগে দিয়ে দিলাম যাতে আপনি এট এ গ্লেন্স দেখে ফেলতে পারেন পুরো আনসারটা। এবং এটা হচ্ছে একটা স্ট্রাকচার এসে লেখার জন্য। এইখানে আমি ফার্স্টে ইন্ট্রোডাকশন দিলাম, এখানে আমি আমার বডি প্যারাগ্রাফ 1 দিলাম, এটা আমার বডি প্যারাগ্রাফ 2, এটা আমার কনক্লুশন। এখন আসেন ইন্ট্রোডাকশন আমরা কিভাবে লিখব। এটা ছিল আমার কোয়েশ্চন যে সাম পিপল থিঙ্ক দ্যাট দ্য গভর্নমেন্ট শুড ইনক্রিজ দ্য কস্ট অফ ফুয়েল ফর কার্স অ্যান্ড আদার ভেহিকলস টু সলভ এনভায়রনমেন্টাল প্রবলেমস। ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি? তো আমি আমার মেইন প্যাসেজে এইটা লিখেছিলাম। তো আমি কি বলছি ফার্স্টে যে আপনাকে প্রথমেই প্যারাফ্রেজ করে নিতে হবে। তো আমি কিভাবে লিখছি, আমি ফার্স্টে একটা জেনারেল স্টেটমেন্ট দিয়ে দিছি। আপনি এটা চাইলে লিখতেও পারেন, নাও লিখতে পারেন, বা এটা লিখলে একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে ভালো মতো, কারণ সবাই প্রথমেই শুরু করবে যে প্যারাফ্রেজিং দিয়ে। তো আপনি কেন সবার মতো শুরু করবেন, আপনি একটু ডিফারেন্ট থাকবেন। তো আপনি লিখবেন যে ফার্স্টে, বা আপনি লিখতে পারেন, এনভায়রনমেন্টাল ড্যামেজ হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস প্রবলেম ইন টুডেজ ওয়ার্ল্ড। মানে এনভায়রনমেন্টাল যে ক্ষতিটা সেটা এখনকার ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস প্রবলেম। আচ্ছা, এখন দেখেন আমি প্যারাফ্রেজিং করলাম কিভাবে। Some people believe that increasing fuel prices for private and commercial vehicles is an effective way to reduce environmental problem. আমি কিন্তু প্রশ্নটাকে একটু ঘুরিয়ে লিখছি। প্রশ্নে বলছিল যে গভর্নমেন্ট চিন্তা করতেছে যে ফুয়েল প্রাইস বাড়াবে যাতে এনভায়রনমেন্টাল প্রবলেম সলভ করা যায়। তো অনেকে কি করবে, লিখবে যে সাম পিপল আর্গু দ্যাট, এটাও ঠিক আছে, গভর্নমেন্ট শুড ইনক্রিজ মানে কি, প্রাইসটা বাড়ানো, cost of fuel for cars and other vehicles. তো আপনি ট্রাই করবেন প্রশ্নটা একটু ঘুরিয়ে লেখার জন্য, বাট প্রশ্নের মিনিংটা যাতে চেঞ্জ না হয়। তো আমি কি লিখছি, সাম পিপল বিলিভ দ্যাট, এটা একটা ভালো ওয়ার্ড। অনেকে এটা লিখতে পারে, অনেকে লিখতে পারে ইট ইজ ওয়াইডলি আর্গিউড দ্যাট, মানে কি ওয়াইডলি এটা বলা হয়, এটা লিখতে পারে। অথবা সাম পিপল বিলিভ দ্যাট ইট ইজ ওয়াইডলি আর্গিউড দ্যাট, এটাও লিখতে পারে। ইনক্রিজিং ফুয়েল প্রাইসেস ফর প্রাইভেট অ্যান্ড কমার্শিয়াল ভেহিকেল, দেখেন আমি কার্সের জায়গায় কি লিখলাম, প্রাইভেট, এবং আদার ভেহিকেল জায়গায় কি লিখলাম, কমার্শিয়াল ভেহিকেল। দেখেন আমি প্যারাফ্রেজিং করলাম, জাস্ট ওয়ার্ডটা চেঞ্জ করলাম। ইজ অ্যান এফেক্টিভ ওয়ে, মানে কি এটা একটা ভালো উপায়, টু রিডিউস এনভায়রনমেন্টাল প্রবলেম। এইখানে লেখা ছিল টু সলভ, আমি লিখলাম কি টু রিডিউস। তো এখানে দেখেন আমার প্রশ্নের অর্থটা সেমই আছে, কিন্তু আমি অন্যভাবে লিখলাম, প্যারাফ্রেজ করে লিখলাম। এবং এরপর আমি লিখে দিব আমি এটার সাথে অ্যাগ্রি করি না ডিসএগ্রি করি। তো আমি এটা অ্যাগ্রি করি, এই কারণে আমি লিখে দিচ্ছি যে আই স্ট্রংলি অ্যাগ্রি উইথ দিস ভিউ বিকজ, এবং আমি কেন অ্যাগ্রি করি এটা আমি এক লাইনে লিখে দিব। হায়ার ফুয়েল কস্ট ক্যান রিডিউস আননেসেসারি vehicle use and encourage people to choose cleaner transportation options. মানে কি, মানে যদি আমি ফুয়েলের দামটা বাড়িয়ে দিই তো আননেসেসারি যে ভেহিকেল, ধরেন আমার আজকে ইচ্ছে হলো আমি একটু চা খাবো, আমি গাড়ি নিয়ে বের হয়ে গেলাম, সেটা আমি করবো না, কারণ আমার তো ফুয়েলের চিন্তা মাথায় রাখতে হবে। এবং এনকারেজ পিপল টু চুজ ক্লিনার ট্রান্সপোর্টেশন অপশন, মানে কি, মানে হচ্ছে যে ধরেন আম, আমি বাসে যাতায়াত করব, অথবা আমি একটা উবার নিয়ে নিব, অথবা আমি রাইড শেয়ার করব, তো আমার পার্সোনাল গাড়িটা ইউজ করা কমে গেল।
আচ্ছা, এখন আসেন আপনি কিভাবে আরো কয়েকটা লিখতে পারেন। সেম জিনিসই আমি ৫ টা আলাদা, আলাদা ইন্ট্রোডাকশন লিখছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় এবং আপনি নিজে, নিজে প্র্যাকটিস করতে পারেন বাসায়। আরেকভাবে আপনি লিখতে পারেন, "গভর্নমেন্ট মাস্ট টেক সিরিয়াস অ্যাকশনস টু অ্যাড্রেসিং গ্রোয়িং এনভায়রনমেন্টাল ড্যামেজ।" আমি এটা লিখে শুরু করলাম। "ইনক্রিজিং ফুয়েল প্রাইসেস ফর ভেহিকল ইজ ওয়ান ইফেক্টিভ স্ট্র্যাটেজি।" মানে কি? মানে ফুয়েলের প্রাইসটা বাড়ানোর একটা ইফেক্টিভ স্ট্র্যাটেজি। "And I strongly agree that it can reduce pollution by discouraging excessive driving." দেখুন, আমি ১ম এ লিখছিলাম রিডিউস আননেসেসারি ভেহিকল। সেম জিনিসই আমি লিখছি বাট একটু অন্যভাবে। ডিসকারেজিং এক্সেসিভ ড্রাইভিং অ্যান্ড এনকারেজিং সাস্টেইনেবল ট্রান্সপোর্ট। তো আপনার ভোকাবুলারিটা একটু বাড়াতে হবে। যেমন আমি এখানে লিখছিলাম ক্লিনার ট্রান্সপোর্ট, আপনি লিখতে পারেন সাস্টেইনেবল ট্রান্সপোর্ট। তো একই জিনিস বাট আলাদা, আলাদা ওয়ার্ডিং, সেক্ষেত্রে আপনার মার্ক বাড়বে। তো ১ম যেটা আমি লিখছিলাম ওইখানে আমি ৩ টা সেন্টেন্সে শেষ করে ফেলছি। এখানে কিন্তু আমি ২ টা সেন্টেন্সেই শেষ করে ফেলছি। তো আমি কি বলছিলাম, আপনি ২ টা লেখেন, ৩ টা লেখেন, ৪ টা লেখেন। ট্রাই করবেন ৪ টার মধ্যেই শেষ করার। বাট আপনার লেখাটা যাতে ক্লিয়ার হয়, স্ট্রাকচারড হয় এবং আ সহজে বোঝা যায়। আপনি এমন কোনো আইডিয়া জেনারেট করবেন না যেটা মানে এত কঠিন যে আপনি নিজেই লিখতে পারতেছেন না। আচ্ছা। আরেকটা আমি লিখে দিলাম যে, "It is widely argued that raising fuel prices could help tackle environmental problem. While this measure may seem controversial." তো এখানে দেখেন আমি কি লিখলাম। "While this measure may seem controversial" মানে কি? মানে একটু অনেকে ভালোভাবে দেখতেছে, অনেকে ভালোভাবে দেখতেছে না। তো আপনি লে আ আপনি আপনার মতামতটা দিবেন, "I strongly support it, as it can limit unnecessary vehicle use and accelerate the shift to a cleaner transportation." Accelerate the shift মানে কি? মানে মানুষকে উদ্বুদ্ধ করা বা ক্লিনার ট্রান্সপোর্টেশন এর দিকে মানুষকে ঝুঁকিয়ে দেওয়া, এইটা। তো আরো ২ টা আমি দিছি, এটা আপনারা পড়ে নিতে পারেন ভিডিওটা পজ করে। এখন আসেন যে বডি প্যারাগ্রাফটা কি লিখবেন। বডি প্যারাগ্রাফ তো ২ ভাবে লিখবেন, মানে ২ টা পার্টে লিখবেন। তো ১ম এই আমি যেটা বলছিলাম, অলওয়েজ নোট ডাউন অ্যান্ড মেক এ টেবল অর বুলেট পয়েন্ট বিফোর রাইটিং। আপনি ১ম এই বুলেট পয়েন্ট লিখে নিবেন অথবা টেবিল আকারে লিখে নিবেন যে আপনি কি লিখতে চান, আপনি কেন এটা মনে করেন, জাস্ট ১-২ ওয়ার্ডে লিখে নিবেন। এবং ব্রেইনস্টর্মিং আইডিয়া, ১ম এই আপনি ব্রেইনস্টর্ম করবেন যে আপনি কি লিখতে চান এবং অলওয়েজ গো ফর ইজি অর সিম্পল আইডিয়াস। মানে আপনি ইজি অথবা সিম্পল আইডিয়া নেন। মানে আপনি ধরেন মনে করতে পারেন আমি এমন আইডিয়া বাইর করব যেটা আসলে কেউই লিখতে পারবে না। তো আসলে দিন শেষে আপনি নিজেই খুব ভালোভাবে এটা ডিফেন্ড করতে পারবেন না। কারণ যত সহজ হবে আপনার ভোকাবুলারি ইউজ করাটা তত সহজ হবে। এখানে রিজন দেওয়াটা তত সহজ হবে। যেমন আপনি যদি বলি যে আপনার ফেভারিট স্পোর্টসম্যান কে অথবা খেলোয়াড় কে, আপনি লিখতে পারেন মেসি অথবা রোনালদো। তো এটা লিখলে আপনি খুব সহজেই লিখতে পারবেন যে কেন আপনি চয়েস করেন। বাট আপনি একটু সবার থেকে আলাদা হইতে গিয়ে লিখলেন যে আমি ম্যাগনাস কার্লসেনকে চয়েস করি, চেস প্লেয়ার। আপনি কি লিখবেন তার সম্পর্কে? খুব ভালোভাবে কি লিখতে পারবেন? বড়জোর লিখতে পারবেন চেস খেলে, সে একটা গ্র্যান্ড মাস্টার হ্যান-ত্যান এগুলো লিখবেন। বাট অত ফ্লুয়েন্টলি হবে না। হ্যাঁ, আপনি যদি আগে থেকে প্রিপেয়ার্ড থাকেন বা আপনার ভোকাবুলারি যদি এত ভালো হয় বা উনার সম্পর্কে আপনার নলেজ যদি এতই বেশি থাকে যে আপনি না লিখতে পারবেন, সেই ক্ষেত্রে লেখেন, আপনি সমস্যা নেই। বাট ইজি আর সিম্পল আইডিয়া নিয়ে লেখাটা বেটার। তো কিভাবে আপনি টেবিলটা লিখবেন? তো আপনি লিখতে পারেন এগ্রি করলে ডিসকারেজেস এক্সেসিভ ড্রাইভিং মানে কি? এটা একটা টপিক। আপনি জাস্ট এটা লিখে ফেললেন যে এক্সেসিভ ড্রাইভিংটা ডিসকারেজ করে। এটা নিয়ে আপনি ধরেন ভালোভাবে লিখলেন অথবা লিখতে পারেন এনকারেজ পিপল টু ইউজ পাবলিক ট্রান্সপোর্ট অর কারপুল। কারপুল মানে কি? কারপুল মানে হচ্ছে রাইড শেয়ার করা। ধরেন একসাথে ২-৩ জন উঠে যায়। এটা আমাদের দেশেও তো একটা পপুলার না, বাট বিদেশে কি করে, ধরেন একই জায়গায় ৩ জন যাবে। তো সেই ক্ষেত্রে ৩ জন একই গাড়িতে উঠে যায়। ধরেন কারো অফিস কাছাকাছি, তারা একই সাথে একটা গাড়িতে উঠবে, আলাদা, আলাদা গাড়িতে না উঠে, এবং যে ভাড়াটা আসবে সেটা সবাই শেয়ার করে নেবে। আরেকটা আপনি লিখতে পারেন লোয়ার্স হার্মফুল এমিশনস অ্যান্ড এয়ার পলিউশন, মানে এয়ার পলিউশনটা কমিয়ে দেয়। এইভাবে আপনি আরো কয়েকটা লিখলেন, রিডিউস ট্রাফিক কনজেশনস। আচ্ছা, ডিসএগ্রি। ডিসএগ্রি পার্টে যেহেতু আমি এগ্রি ডিসএগ্রি নিয়ে ২ টা নিয়ে একটু হালকা পাতলা লিখবো। ডিসএগ্রি পার্টটা আমি কম লিখবো। যেহেতু আমি এগ্রি করতেছি, বাট কিছু তো লিখবো। তো এই ক্ষেত্রে আমি কি লিখবো? যে ক্রিয়েটস ফিন্যান্সিয়াল প্রেশার অন লো ইনকাম ফ্যামিলিজ। মানে লো ইনকাম ফ্যামিলির উপরে প্রেশার ফালিয়ে দেয়। আরেকটা লিখতে পারি ডিফিকাল্ট ফর পিপল হু ডিপেন্ড অন প্রাইভেট ভেহিকলস। মানে প্রাইভেট ভেহিকল, যারা নিজস্ব গাড়ি আছে, যারা ধরেন রিচ কিড যাদের আমরা বলি যে রাইড শেয়ার তারা করবে না, তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। অথবা মে ইনক্রিজ লিভিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন কস্ট, যে ধরেন এখন আমি ফুয়েল বাড়িয়ে দিলাম, আপনি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন সমস্যা নেই,
কিন্তু এই পাবলিক ট্রান্সপোর্ট যারা ধরেন বাস, তারা তো ফুয়েল বেশি দাম দিয়ে কিনতে হইতেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভাড়াটা বেড়ে যাচ্ছে। আপনার ধরেন পার্সোনাল গাড়ি নেই, আপনি সবসময় পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারও ভাড়াটা বেশি দিতে হচ্ছে। এমন না যে শুধু এটা একটা পার্টিকুলার গাড়ির জন্য বাড়াইছে, কারণ কোয়েশ্চনে লেখা আছে আদার ভেহিকেলস, তো এটা সবকিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। তো এখন আমি বডি প্যারাগ্রাফ ওয়ানটা দিয়ে দিলাম, যে আমি কি লিখছি। ওয়ান ইম্পর্টেন্ট রিজন হোয়াই হায়ার ফুয়েল প্রাইসেস ক্যান হেল্প দ্য এনভায়রনমেন্ট ইজ দ্যাট, মানে একটা ইম্পর্টেন্ট, এভাবে আপনি শুরু করবেন যে কিছু ওয়ার্ড আপনি শিখে যাবেন, যে যেটা আমি পরবর্তীতে ডিসকাস করব, অথবা আপনারা যদি চান আমাকে জানাবেন, আমি একটা পিডিএফ বানিয়ে দিয়ে দিব আপনাদের, যাতে একসাথে আপনারা পান। এভাবে শুরু করবেন যে ওয়ান ইম্পর্টেন্ট রিজন, অথবা ফার্স্টলি, অথবা টু বিগিন উইথ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড। তো আমি এভাবে শুরু করলাম, ওয়ান ইম্পর্টেন্ট রিজন ওয়াই হায়ার ফুয়েল প্রাইসেস ক্যান হেল্প দ্য এনভায়রনমেন্ট ইজ দ্যাট, মানে কিভাবে হায়ার ফুয়েল প্রাইস হেল্প করতে পারে, দ্যাট দে ডিসকারেজ এক্সেসিভ ড্রাইভিং। হোয়েন ফুয়েল বিকামস মোর এক্সপেন্সিভ, যখন বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, পিপল আর মোর লাইকলি টু রিডিউস ফ্রিকুয়েন্ট কার ইউজ, মানে বেশি বেশি গাড়ি ইউজ করা কমিয়ে দেয়, রাইড শেয়ার করে, অথবা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। অ্যাজ এ রেজাল্ট আপনারা ট্রাই করবেন যে সবসময় বেশি সিম্পল ওয়ার্ড না ইউজ করতে, মানে আমি যেটা বুঝাচ্ছি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে সবসময় জাস্ট সিম্পল দেবেন, আপনারা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবেন, আপনারা কানেক্টর ইউজ করবেন, মানে লেখাটার মধ্যে একটা ফ্লো রাখবেন, যাতে মনে হয় যে ফ্লুয়েন্টলি যাচ্ছে, অথবা ইন্টার কানেক্টেড লেখাটা। কমপ্লেক্স কম্পাউন্ড ইউজ করলে তো অনেক ভালো, কারণ শুধু সিম্পল ওয়ার্ড ইউজ করা, মানে সিম্পল সেন্টেন্স ইউজ করা আপনার মার্কে এফেক্ট ফেলতে পারে। তো এজ এ রেজাল্ট মানে কি, আমি আগের যে দুইটা সেন্টেন্স বললাম, এইটার রেজাল্টে কি হবে, ট্রাফিক কমে যাবে, ট্রাফিক ডিক্রিজেস অ্যান্ড ফিউয়ার হার্মফুল গ্যাসেস আর রিলিজড ইনটু দ্য এয়ার, মানে এয়ারের ক্ষেত্রে হার্মফুল গ্যাস রিলিজ হওয়াটা কমে যাবে। দিস রিডাকশন ইন এমিশনস হেল্প স্লো ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইমপ্রুভ এয়ার কোয়ালিটি, মানে এয়ার কোয়ালিটি বাড়িয়ে দেয় সহজ হিসাবে। ফর এক্সাম্পল, মানে আমি বলছিলাম যে একটা এক্সাম্পল দিলে ভালো হয়। Some European cities have experienced better air quality after making car use more expensive. মানে কি, Some European cities have experienced better air quality after making car use more expensive. মানে যদি কার ইউজটা বেশি এক্সপেন্সিভ করে ফেলে, সেক্ষেত্রে এয়ার কোয়ালিটিটা বেটার হয়ে যায়। কেন? কারণ গাড়ি ইউজ করেই তো কমে যায়। নট নেসেসারি আপনার এই এক্সাম্পল দিতে হবে, আপনি আপনার আশেপাশে থেকে যে কোনো এক্সাম্পল নিতে পারেন। ধরেন আপনি লিখে দিবেন, আমি দেখছিলাম আমার দেশে যখন ফুয়েল প্রাইস বেড়ে গেছে, যে আমার এলাকার মানুষজন গাড়ি নিয়ে কম বেরোচ্ছে। তো একটা বিষয় মাথায় রাখবেন, আপনার যে সবসময় সত্যি কথাই লিখতে হবে বিষয়টা এমন না। আপনার এক্সাম্পলটা যাতে লজিক্যাল হয় এবং বিলিভেবল হয়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, another benefit of increasing fuel prices is that it encourages the use of environmentally friendly technology. মানে কি, ফুয়েল প্রাইস বেড়ে গেলে আপনার যারা কার ম্যানুফ্যাকচারার্স আছে, তারা কি করবে, ফুয়েল যাতে কম কনজাম করে, বা ফুয়েল কনজাম্পশন যাতে কম হয়, ওই টাইপের ইঞ্জিন বানানো শুরু করবে। তো এটা কি, এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি। আচ্ছা, when running petrol or diesel vehicle becomes costly, people may choose electric or hybrid car instead. মানে মানুষজন ইলেকট্রিক অথবা হাইব্রিড গাড়ির দিকে বেশি ঝুঁকে যাবে। ইন এডিশন, এই যে এরকম কিছু ওয়ার্ড আপনার শিখতে হবে। ইন এডিশন মানে কি, আমি আরেকটু যোগ করলাম, গভর্নমেন্টস মে ইনভেস্ট মোর ইন পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেমস অ্যান্ড সাইক্লিং ফ্যাসিলিটি, মানে সাইক্লিং বাড়ানো অথবা পাবলিক ট্রান্সপোর্ট বাড়ানো, যেটা আমরা বিদেশে বেশি দেখি যে সাইক্লিং অনেকে করে। These changes not only reduce pollution but also support long-term environmental sustainability. মানে কি, এটা শুধু আমার পলিউশনই কমাবে না, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিটাও বাড়াবে। এটা আমার বডি প্যারাগ্রাফ 1। এখন আসি আমি বডি প্যারাগ্রাফ 2 তে। তো however, এটা দিয়ে আপনি লিখতে পারেন, আরো কিছু ওয়ার্ড আমি দিয়ে দিব এরপরে, ওইভাবে আপনি লিখতে পারেন। however মানে কি, আমি আগে যেটা লিখছি ওটা তো ঠিক আছে, বাট তাও আমি মনে করি যে higher fuel prices can create financial pressure for low income families and people who rely heavily on private vehicles. মানে কি, লো ইনকাম ফ্যামিলি এবং যাদের পার্সোনাল গাড়ি ছাড়া ইউজ করতে পারে না যারা, তাদের দুইজনের ক্ষেত্রে এটা একটা সমস্যা ক্রিয়েট করতে পারে, ফিনান্সিয়াল সমস্যা। This problem can be reduced if governments use fuel tax revenue to improve affordable public transport and provide support for cleaner vehicles. মানে কি, ক্লিনার ভেহিকেলে সাপোর্ট করবে এবং কিছু ট্যাক্স বসাবে ফুয়েলের উপরে। Such actions can ensure that environmental policies are fair for everyone. মানে এই কাজগুলো করার মাধ্যমে কি হবে, সবার ক্ষেত্রে একটা ফেয়ার জাজমেন্ট হবে। এবং কনক্লুশন, আমি কনক্লুশনটা দিয়েছিলাম আমার মেইন পার্টে, যে আপনি কিভাবে শুরু করবেন। যেভাবে আমি বলছিলাম যে বডি প্যারাগ্রাফে আপনি শুরু করতে পারেন ফার্স্টলি দিয়ে, টু বিগিন উইথ দিয়ে, আপনি কনক্লুশন শেষ করবেন
ইন কনক্লুশন দিয়ে, টু কনক্লুড দিয়ে, অথবা ইন সামারি দিয়ে, অথবা ওভারঅল, অথবা টু সাম আপ, আর টেকিং এভরিথিং ইনটু অ্যাকাউন্ট, এই ওয়ার্ডগুলো আপনি ইউজ করতে পারেন। তো ইন কনক্লুশন আপনি কি করবেন, আমি বলছিলাম প্রশ্নটা আরেকবার একটু ঘুরিয়ে লিখবেন এবং আপনার অপিনিয়ন নিয়ে এক লাইনে লিখে দেবেন যে ইনক্রিজিং ফুয়েল প্রাইসেস ইজ অ্যান ইফেক্টিভ ওয়ে টু রিডিউস পলিউশন অ্যান্ড প্রমোট ক্লিনার ট্রান্সপোর্টেশন। একই কথা, কিন্তু কোয়েশনে যেটা লিখছিলাম একই কথা, বাট কোয়েশনটা ডিরেক্ট রিপিট করবেন না, অথবা ইন্ট্রোডাকশনে যেটা লিখছেন এটা ডিরেক্ট রিপিট করবেন না। আইএলটিএস এর ক্ষেত্রে বোথ স্পিকিং অ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে আপনার যদি একই কথা আপনি বারবার বলেন, আপনার কিন্তু মার্ক ডিডাক্ট হওয়ার চান্স আছে। আচ্ছা, তো এরপর কি লিখলাম, বাই ডিসকারেজিং এক্সেসিভ ড্রাইভিং অ্যান্ড এনকারেজিং সাস্টেনেবল অল্টারনেটিভস, দিস পলিসি ক্যান হেল্প protect the environment. With proper government support, it can also remain fair and beneficial for society. আরেকটা যদি আমি দেখি যে, টু কনক্লুড, আই ফার্মলি বিলিভ দ্যাট ইনক্রিজিং ফুয়েল কস্ট ইজ এ প্র্যাকটিক্যাল সলিউশন টু এনভায়রনমেন্টাল প্রবলেমস। তো যেটা আগে বলছিলাম ওইটাই, ইট ক্যান লোয়ার এমিশনস, মানে কি এমিশন কমাবে, এবং এনকারেজ গ্রিনার ট্রান্সপোর্ট চয়েসেস অ্যান্ড রিমেন সোশ্যালি ফেয়ার ইফ সাপোর্টেড বাই অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট। তো এই ছিল আমাদের অপিনিয়ন বেসড এক্সাম। তো এই ছিল আজকে আমাদের অপিনিয়ন এসে নিয়ে বিস্তারিত আলোচনা। যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে, অথবা আমার যদি কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে, বা আপনারা মনে করেন যে আমার কোনো জায়গায় ইমপ্রুভ করা দরকার, আপনারা কমেন্টে জানাবেন। এবং যে কোনো রকম প্রশ্ন, যে কোনো রকম সলিউশন যদি আপনারা চান, আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সবার কমেন্ট পড়ব এবং রিপ্লাই করব। এবং আপনারা যদি চান যে না, আমি এই জায়গায় একটা কোয়েশন পাইছি, ওইটার আনসারটা আমার দরকার, ভালোভাবে কিভাবে লিখতে হয়, ওইটাও আমাকে দেখাবেন, আমি আনসার করার ট্রাই করব। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। গুড লাক।